নমস্কার বন্ধুরা, স্বাগত আছে তোমাদের নিজের চ্যানেলে। আমাদের আজকের গল্পটি হল বড় অফিসারের মা, যা একটি অত্যন্ত প্রেরণাদায়ক গল্প। তাই গল্পটিকে পুরোটা শোনো। সকালে ৯টা বাজে। ৭২ বছরের বিমলাজি রুটি আর চা নিয়ে এখনই নাস্তা করতে বসেছিল যে ঠিক সেই সময়ে পড়শি এসে গেল। কেমন স্বাস্থ্য বিমলা বোন? পড়শি বলল। তখন বিমলাজি বলল, স্বাস্থ্যের কি আছে বোন, এ তো বয়সই এমন। যখন পর্যন্ত জীবন আছে অসুখগুলো পিছু ছাড়তে থাকবে না, সেগুলো তো ছায়ার মতো চেপেই থাকবে। আরে তাহলে বিমলা, শহরে নিজের ছেলে বউয়ের কাছে কেন চলে যাচ্ছিস না? পুরো পরিবার ছেড়ে এখানে একা থাকতে কি মজা আছে তোর? ছেলে তো বড় অফিসার, খুব ঠাট করে রাখবে তোকে। আমি তোর জায়গায় হলে কবে চলে গিয়েছিলাম নিজের ছেলের কাছে। আরে বোন, গ্রামে আমাকে কোনো কষ্টই তো নেই। সকাল সকাল 4টা রুটি শেক করে রেখে দিই, সারাদিন আরামে কেটে যায়। কোনো মাথা ধরা নেই, কোনো পরেশানি নেই। উলঝন আছে তো শুধু একটা, যে বসে বসে কুমড়ো এই পাহাড় সমান দিন কাটতে চায় না। কত কত ঘন্টা এমনি বসে থাকি, বসে বসে ক্লান্ত হয়ে যাই, তাহলে শুয়ে পড়ি। শুধু দিনভর এই সবই চলতে থাকে। তারপর পড়শি সহানুভূতি জানাতে জানাতে বিমলাজির সাথে খাটিয়ায় বসে গেল আর বলল, হ্যাঁ বিমলা, জীবনের সবচেয়ে বড় উলঝন তো এইটাই। যৌবনে মানুষের কাছে কাজ এত হয় যে সময় পাওয়া যায় না। আর বুড়ো বয়সে কাজ কিছু হয় না, সময়ই সময় থেকে যায়। ছেলে বউ নিজেদের দুনিয়ায় মেতে যায়, আর বুড়ো মা বাবা বসে শুধু মৃত্যুর অপেক্ষা করে। আর তাদের মধ্যে যদি একজন ভগবানকে প্রিয় হয়ে যায়, তাহলে অন্যজনের জীবন তো নরক সমান হয়ে যায়। এখন দেখ, যখন থেকে মোহন ভাই সাহেব গত হয়েছেন, তোর মুখের হাসি কোথায় গায়েব হয়ে গেছে। বেশি না হলে কয়েকদিনের জন্য ছেলের বাড়ি ঘুরে আয়, তোর মন বদলে যাবে। হ্যাঁ বোন, ভাবি তো আমিও এই দায়ী। কাল অমনের ফোন এসেছিল, বলছিল যে পরের সপ্তাহে আসবে। যখন আসবে তখন তাকে বলবো যে আমাকে নিজের সাথে নিয়ে চল। অমন নিজের মা বিমলা জির সাথে দেখা করতে 4 দিন পরেই এসে গেল। ছেলেকে দেখতেই বুড়িমায়ের বাহুতে ফুল উঠল। অম্মা ঝট করে নিজের ছেলের জন্য খাবার বানাতে লাগল। ছেলের আসার খুশিতে এ তো যে অম্মা অসুখ দুর্বলতা সব ভুলে গেল, আর অমনের মনপছন্দ পুরি ভাজি বানাতে লাগল। কিন্তু যখন অম্মা ভাজি বানাতে লাগল, তখন চোখ দুর্বল হওয়ার কারণে জানতেই পারল না যে কতটা জল ঢেলে দিয়েছে। পুরি বানালো তো কোথাও থেকে মোটা, কোথাও থেকে পাতলা। আর কাঁপা হাতে যেই তেলে ভাজতে লাগল, তো তেলের ছিটে হাতে এসে পড়ল আর ফোসকা পড়ে গেল। একটু ঠান্ডা জল ঢেলে অমন নায়ের হাতে কিছু আরাম দিল। তো অম্মা অপরাধভাবে বলল, কি করব ছেলে, বুড়ো বয়সে হাত পা তো ঠিকমতো কাজ করতে পারে না। এখন তো চোখও ধীরে ধীরে জবাব দিতে লাগল। নিজের জন্য তো যেমন তেমন 2টা রুটি বানিয়ে গুজারা করে নি, কিন্তু তোর খাওয়ার মতো খাবার তো আমি বানাতে পারলাম না। তো অমন বলল, কি অম্মা, ভালোই তো বানিয়েছ। কত সময় পর তোমার হাত থেকে পুরি ভাজি খেলাম, মজাই এসে গেল। অম্মার দিল রাখার জন্য অমন বলল, আর আধা অসম্পূর্ণ পেট ভরেই উঠে গেল। তারপর মনেই মনে সে ঠিক করে নিল যে এখন সে নিজের অম্মাকে এই অবস্থায় একা ছাড়তে পারবে না। এমন ভেবে সে অম্মাকে নিজের সাথে চলতে বলল। তো অম্মা তাকে মানা করতে পারল না। আর পরের দিনই গ্রামের লোকদের বিদায় বলে বিমলাজি বড় শখ করে নিজের ছেলের সাথে শহর চলে এলো। ছেলে বউ আর নাতি নাতনির সাথে বুড়ো বয়স সুখে কাটবে, এই ভেবে সত্যি বিমলাজি নিজেকে ভাগ্যবান মনে করছিল। কিন্তু যেই বিমলাজি ছেলের বাড়ি পৌঁছল, তাদের এই কথার জলদি এই অনুভূতি হয়ে গেল যে তারা শহর এসে খুব বড় ভুল করে ফেলেছে। তাদের দেখতেই তাদের বউ সাতির তো মুখেই উঠে গেল। বড়ই অনমনে ঢঙে সে তাদের পা ছুঁয়েছে। নাতি নাতনির সাথে মিলনের যে উৎসাহ, সেও সেখানেই শেষ হয়ে গেল। যখন দুজনে এসে নমস্তে করার আনুষ্ঠানিকতা পুরো করল, আর কোনো কথা না বলে তৎক্ষণাৎ খিসকে গেল। নিজের ছেলের বাড়িতে এমন রুক্ষ স্বাগত পেয়ে বিমলাজি হক্কা বক্কা দাঁড়িয়ে রইল। ঠিক সেই সময়ে বউয়ের জোরালো আওয়াজ শুনে কেঁপে উঠল। বউ কাজের বাইকে বলছিল, পিছনের ছোট ঘর থেকে সব জঞ্জালের জিনিস বাইরে বের করে দাও, আর সাফসুতরো করে অম্মার জন্য পালঙ্ক বিছিয়ে দাও। বাথরুম কাছেই আছে তো, অম্মাকে কষ্ট হবে না। তারপর সোফার দিকে ইশারা করে অম্মাকে বলল, এখানে বসো অম্মা, চা খাবে। হতবাক অম্মা হ্যাঁতে মাথা নাড়ল। কিছুক্ষণ পরে তোবাই চায়ের ট্রে আর নাস্তা নিয়ে অম্মার কাছে এসে গেল। লও অম্মা। জি বিমলা। ইধার উধার দেখতে দেখতে বলল, কেউ নজরে পড়ছে না, সবাই কোথায় গেল? তোবাই বলল, সাহেবের তো জানি না, কিন্তু সাথী ম্যাম সাহেব তো নিজের বান্ধবীর কাছে কিটি পার্টিতে গেছে, আর বাচ্চারা বন্ধুদের সাথে বাইরে বেরিয়ে গেছে।
একা বসে উদাসভাবে চায়ের চুমুক দিতে দিতে বিমলাজি ভাবতে লাগল, কি আমি শুধু এই চায়ের খাতিরে এখানে এসেছিলাম। বিমলাজি শহরে এসে তো গিয়েছিল, কিন্তু একাকিত্বের দংশন সবসময় তাদের কামড়াতে থাকত। তাদের প্রতি মুহূর্তে অবহেলার অনুভূতি হতে থাকত। যদিও তাদের ছেলে অমন তাদের খেয়াল রাখার পুরো চেষ্টা করত, দিনে একবার এসে তাদের হালচালও জিজ্ঞাসা করত, কিন্তু তার কাছেও বেশি সময় থাকত না যে সে নিজের অম্মার কাছে বসতে পারে। বিমলাজির খাওয়া দাওয়া আর ঘরের সাথে সাফাইয়ের খেয়াল কাজের বাই রাখত। নাতি নাতনির তো তাদের থেকে কোনো মতলবই ছিল না। আর যদি অমন নিজের স্ত্রী সাথীকে অম্মার খেয়াল রাখতে বলতো, তো সে উল্টো তার উপরেই ভরকে পড়ত। ভালোই গ্রামে থাকছিল, কি দরকার ছিল সেই মুসিবতকে এনে আমার মাথায় বসানোর? এই কথায় প্রায়ই তাদের ঝগড়া হয়ে যেত। এখন তো অমন তাকে কিছু বলাই ছেড়ে দিয়েছিল। লেনদেন করে পুরো বাড়িতে এক কাজের বাই শিলাই ছিল, যে বিমলাজির সাথে একটু হাসি কথা বলতো। সে এক দয়ালু মহিলা ছিল, যে অম্মাজির একাকিত্বকে ভালোভাবে বুঝতে পারত। তার স্বামীরও মৃত্যু হয়ে গিয়েছিল, আর নিজের বাচ্চাদের পেট পালতে সে এখানে চাকরি করছিল। কাজ করতে করতে কখনো নিজের হালচাল বাঁটত, তো কখনো অম্মাজির হালচাল শুনত। তার সাথে অম্মাজিরও দিল লেগে থাকত, কিন্তু সাথীকে তাদের এই কথা পছন্দও ছিল না। প্রায় নাক সিটকাতে সিটকাতে উঁচু আওয়াজে তাদের শোনাত, যেমন স্ট্যান্ডার্ড আছে তেমন লোকদের সাথেই তো কথা বলবে। কথা বলার জন্য এখন কাজের বাই পাওয়া গেল, তাদের না জানি কোথা থেকে এনে এই গেঁওকে এখানে বসিয়ে দিয়েছে। বউয়ের এই কথাগুলো অম্মার দিলে তীরের মতো মিথত, কিন্তু তবুও অপমানের তিক্ত ঘুটকে চুপ করে গিলত, কারোর থেকে কিছু বলতো না। একদিন যখন শিলা কাজে আসেনি, তো অম্মা ব্যাকুল হয়ে উঠল। আখির তার ছাড়া আর কে ছিল তাদের কাছে হাসি কথা বলার? সেই দিন অম্মা বড় কষ্টে কাটালো। যখন পরের দিন শিলা কাজে এলো, তো অম্মা না আসার কারণ জিজ্ঞাসা করল। অম্মার জিজ্ঞাসা করতেই তার চোখ থেকে অশ্রু ছলকে পড়তে লাগল, আর কাঁদতে কাঁদতে বলল, কাল আমার বাচ্চাকে গুরুতর চোট লেগেছে, তো হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। ডাক্তার অনেক খরচ বলে দিয়েছে, এত তো আমার কাছে আছেও না, বুঝতে পারছি না কি করব। তার কথা শুনে অম্মার তার উপর দয়া এলো। পরের দিন সকালে যখন তাদের ছেলে অমন অফিস যাওয়ার আগে তাদের থেকে দেখা করতে এলো, তো অম্মা ভাইয়ের সাহায্য করার জন্য তার থেকে কিছু টাকা চাইল। তো অমন বলল, অম্মা আমাকে অফিসের জন্য দেরি হচ্ছে, আমি সাথীকে বলে দিচ্ছি, সে তোমাকে টাকা দিয়ে দেবে। এ তো বলে অমন চলে গেল। এখনও কিছুক্ষণই হয়েছে যে তাদের বউ সাথী পা ঠুকতে ঠুকতে ঘরে ঢুকল। কেন অম্মা, আমরা কোনো সীমা ছেড়ে দিয়েছিলাম যে তোমাকে টাকার দরকার পড়ল? কিন্তু যেই অম্মা জি কাজের বাইয়ের কথা বলল, তো সাথী ভরকে উঠল। হ্যাঁ হ্যাঁ, বড় সম্পত্তি ছেড়ে গেছেন বাবুজি আমাদের জন্য, যা এখন কাজের বাইয়ের ওপর লুটানো বাকি ছিল। আর যাই হোক, কাজের বাই প্রতি মাসে নিজের বেতন নেয়, তার থেকে বেশি আমি কাউকে একটা অতিরিক্তও দেব না। আর অম্মা, আপনি কান খুলে শুনে নিন, নিজের কাজ থেকে মতলব রাখুন, না হলে ভালো হবে না। এই কথায় সাথী নিজের বাই শিলাকে খুব বকা দিল। বউয়ের এই রূপ দেখে অম্মা তো যেন পাথরের মতো জমে নিজের কুর্সিতে বসে রইল। অম্মা যখন থেকে এসেছিল তখন থেকে সাথীর চোখে খটকা লাগছিল। প্রায়ই সে নিজের স্বামীর থেকেও বলতো যে অম্মাকে এখানে ভালো লাগছে না। এটাই ঠিক হবে যে আপনি তাদের গ্রামে ফিরিয়ে ছেড়ে দিন, যাতে সে সেখানে নিজের সমবয়সী লোকদের সাথে সময় কাটাতে পারে। কিন্তু অমন নিজের মাকে ছাড়তে চায়নি। একদিন যখন অমন নিজের অফিস থেকে বাড়ি ফিরল, তো সাথীকে নোটের গোছা দিতে দিতে বলল, সাথী, এটা সামলে রাখো, পুরো 2 লক্ষ টাকা। সাথী নিজের আলমারিতে সেই টাকা রাখল, আর আলমারিকে তালা না লাগিয়ে চলে গেল। পরের দিনই বাড়িতে যেন হইচই হয়ে গেল। যখন অমন নিজের স্ত্রীর থেকে টাকা চাইল, তো সাথী বলল, আমি তো টাকা আলমারিতেই রেখেছিলাম, কিন্তু এখন আমাকে সেই টাকা মিলছে না। তখন অমন বলল, আরে তুমি কোথাও অন্য জায়গায় রেখেছ, একটু মন দিয়ে দেখো, আখির টাকা গেল তো গেল কোথায়? তো সাথী তির্যক দৃষ্টিতে অম্মার দিকে দেখতে দেখতে বলল, বাচ্চারা তো টাকা তুলতে পারে না, এখন আমরা দুজনের ছাড়া তো এই বাড়িতে একজনই বাকি আছে যে টাকা তুলতে পারে। আর যাই হোক, কয়েকদিন আগে তোমার অম্মা শিলাকে দেওয়ার জন্য তোমার থেকে টাকাও চেয়েছিল। আমার তো মনে হয় যে সাথীর এই কথা শুনে অমনের খুব রাগ এলো, আর চেঁচিয়ে বলল, সাথী, তুমি নিজের সীমা পার করছো। তুমি আমার মায়ের সম্পর্কে এমন ভাবতেও পারো কি করে? মা ভালো, নিজের বাড়িতেই টাকা চুরি করতে যাবে কেন? আর যাই হোক, আমার সবকিছু তাদেরই। অমন খুব পরেশান ছিল যে আখির টাকা গায়েব কোথায় হতে পারে।
তারা দুজনে পুরো বাড়ি খুঁজে মারল, কিন্তু টাকা কোথাও মিলল না। তখন সাথী বলল, অমন, একবার আমার কথা মানো আর নিজের মায়ের ঘরের তল্লাশি নাও। আমার তো মনে হয় যে টাকা সেখান থেকেই মিলবে। যদি তুমি তল্লাশি না নাও তো আমি নেব, কিন্তু চোর বাঁচতে পারবে না। এ তো বলতে বলতেই সাথী অম্মাজির ঘরে ঢুকে মরি দিল। তো অম্মা বলল, বউ, এটা তুমি কি করছো? আমার এইসব জিনিস এখানে সেখানে কেন ছুঁড়ে ফেলছো? তো সাথী বলল, অম্মাজি, আজ তো দুধের দুধ আর জলের জল হয়ে যাক। এমন বলতে বলতেই সাথী অম্মার সিন্দুক খুলল আর সব কাপড় মাটিতে ছুঁড়ে ফেলে দিল। ঠিক সেই সময় নোটের দুটা গোছাও বেরিয়ে এলো। এটা দেখতেই অমন চমকে গেল আর বোকা হয়ে বলল, মা, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি এই হরকত করবে। যদি টাকার এতই দরকার ছিল তো আমাকে বলে দিতে পারতে। তারপর সাথী বলল, এটা কি? এখানে তো শুধু 1 লক্ষ টাকা পড়ে আছে। আমার তো মনে হয় বাকি 1 লক্ষ কাজের বাইকে দিয়ে দিয়েছে তোমার মা। তখন শিলা বলল, না মেম সাহেব, আমরা গরিব নিশ্চয়ই, কিন্তু চোর না। তার লক্ষ্য বলার পরেও সাথী মানল না আর তাকে কাজ থেকে বের করে দিল। অমন নিজের চোখ নিচু করে অফিসের জন্য বেরিয়ে গেল। আর বুড়ি অম্মা মনেই মনে কাঁদতে থাকল। নিজের থেকে চোখ মেলাতেও তাকে লজ্জা লাগছিল। আর তারপর ভাবতে লাগল, এত বড় কলঙ্ক আজ বউ আমার মাথায় লাগিয়ে দিয়েছে। আর আমার সেই ছেলে, যাকে পালন পোষণ করে বড় করতে আমি নিজের সারা জীবন লাগিয়ে দিয়েছিলাম, সেই ছেলে আমার উপর লাগা চুরির অভিযোগও চুপচাপ মেনে নিল। বুড়ি মায়ের আত্মা চিৎকার করে উঠল। দিলে ঝড় উঠছিল, কিন্তু ওপর থেকে সে একদম চুপ ছিল। কখনো কখনো অমনের মাথাতেও আসত যে তার মা এমন করতে পারে না। সে নিজের স্ত্রীকেও এই কথা বোঝাতে চাইত। 1-2বার সে সাথীর থেকে দমে যাওয়া আওয়াজে এই সম্পর্কে কথাও বলেছিল, কিন্তু সাথী কোথায় মানতে যাচ্ছে। তারপর একদিন সাথী বলল, অমন, বুড়া না মানো তো একটা কথা বলি। এখন আমার তোমার মায়ের সাথে গুজারা হচ্ছে না। আমি তো বলি যে তুমি তাদের গ্রামে ফিরিয়ে ছেড়ে এসো, যাতে সেও খুশি থাকে আর আমরাও। তারপর অমন বলল, সাথী, তুমি পাগল হয়ে গেছো কি? গ্রামে আমাকে সবাই বড় অফিসারের নামে চেনে। আর যদি আমি নিজের বুড়ি মাকে এমন অবস্থায় গ্রামে একটা ছেড়ে আসব, তো আমার কত বদনামি হবে। সবাই আমার ওপর থুথু করবে। আর যাই হোক, মায়ের যে অবস্থা, তাদের একা ছাড়া একদমই ঠিক হবে না। তারপর সাথী বলল, তো ঠিক আছে, গ্রামে ছাড়তে পারো না তো অম্মাকে বৃদ্ধাশ্রম ছেড়ে এসো। কিন্তু আমি এখন তাদের সাথে থাকতে পারবো না। তাদের সাথে থেকে আমাদের বাচ্চাদের ওপর কি প্রভাব পড়বে? শুধু তারপর কি ছিল, পরের দিন অমন নিজের মায়ের কাপড় প্যাক করতে করতে বলল, মা, আমার এক বৃদ্ধাশ্রমে কথা হয়ে গেছে। কাল সকালে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসব। এখন আপনি বৃদ্ধাশ্রমেই থাকবেন। অমন দেখল তো অম্মার চোখ কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে। আর শুধু এতটাই বলতে থাকছিল ছেলে আমাকে, জানা নেই যে তোর টাকা আমার সিন্ধুকে কি করে এলো। বৃদ্ধাশ্রম যাওয়ার সময় পুরো পথ অম্মা শুধু এটাই বলতে থাকল যে ছেলে, আমার কোনো ভুল নেই। আমি বৃদ্ধাশ্রম যেতে চাই না। আমি বাড়ির কোনো কোণে পড়ে থাকব, কারোর থেকে কিছু বলবো না। তোর বাবুজির যাওয়ার পর তুই তো আমার শুধু এক সহারা। এখন তুইও আমাকে এমন ছেড়ে দেবে তো আমি কি করে বাঁচব ছেলে? অম্মা গিড়গিড়াতে থাকল, কিন্তু অমন নিজের স্ত্রীর কথায় এসে মাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিল। আর ফিরে কখনো পিছনে ফিরেও দেখল না। ফিরে এসে অমন নিজের রোজকার জীবনে ব্যস্ত হয়ে গেল আর অম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সাথীর কলিজাকে ঠান্ডা পৌঁছে দিয়েছিল। আজ অম্মাকে বৃদ্ধাশ্রমে পৌঁছাতে পুরো 2 মাস হয়ে গেছে। এই সময়ে অম্মা অমনের থেকে ফোনে কথা বলার 2বার চেষ্টা করেছিল, কিন্তু 2বারই সাথী ফোন তুলল আর এই বলে ফোন কেটে দিল যে কোনো কাজে বাইরে গেছে। আজ অফিস যাওয়ার জন্য অমন তৈরি হয়েছে যে ঠিক তখনই তার কাছে ফোন এলো। মিস্টার অমন, তোমার মাতাজির মৃত্যু হয়ে গেছে। মায়ের মৃত্যুর খবর শুনে অমন স্তব্ধ হয়ে গেল আর তৎক্ষণাৎ বৃদ্ধাশ্রমের জন্য বেরিয়ে পড়ল। যেই অমন নিজের স্ত্রীর সাথে বৃদ্ধাশ্রমে পৌঁছল তো অম্মার মৃতদেহকে মাটিতে শোয়ানো হচ্ছিল। কিন্তু অমন দেখল যে মরতে মরতেও তার মা 2 হাতে একটা ছবি নিজের বুকে চেপে ধরেছিল আর মায়ের 2টা বাহু এমনি শক্ত হয়ে গিয়েছিল। তারপর এক বুড়ি মহিলা অমনের কাছে এলো আর বলল, কি তুমি এই অভাগী মায়ের ছেলে? তো অমন হ্যাঁতে মাথা নাড়ল। তারপর সে বলল, ছেলে, তোমার মা যখন থেকে এখানে এসেছিল তখন থেকে গুমসুমসি থাকত। শুধু তোমার ছবি বুকে লাগিয়ে কুর্সিতে বসে থাকত আর দিনরাত তোমার অপেক্ষা করতে থাকত। কিন্তু তারপর সেই বুড়ি নিজের অশ্রু মুছে বলল, হ্যাঁ, এক ভালো মহিলা নিজের ছেলেকে সাথে নিয়ে নিশ্চয়ই তাদের থেকে দেখা করতে আসত। তাকে দেখতেই তোমার মায়ের মুখে খুশি এসে যেত। প্রায় তোমার মায়ের জন্য সে নিজের বাড়ি থেকে খাবার বানিয়ে আনত আর বড় স্নেহে নিজের হাতে খাইয়ে দিত।
কিন্তু তার যাওয়ার পর সে আবার দুঃখের গভীর সমুদ্রে ডুবুরি খেতে লাগত। কোনো মহিলা আর তার ছেলের নাম শুনে অমন চমকে গেল যে আখির সেই মহিলাকে। তারপর সেই বৃদ্ধ মহিলা বলল, একা বসে অশ্রু ফেলতে ফেলতে শুধু একটাই কথা বলতো, আমার কোনো দোষ নেই, আমার কোনো ভুল নেই। কাল রাতেও সে এমনি বসেছিল, আর যখন আমি সকালে উঠলাম তখনও সে এমনি বসেছিল। যেই আমি গিয়ে তোমার মাকে একটু নাড়াচাড়া করলাম, তো ঠিক সেই সময়ে তোমার মা কুর্সি থেকে নিচে পড়ে গেল। আমি বৃদ্ধাশ্রমের সঞ্চালককে খবর দিলাম। তো ডাক্তারকে ডাকানো হলো, পরীক্ষা করানো হলো, তো জানা গেল যে তোমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন সেই বৃদ্ধ মহিলা অমনকে একটা চিঠি ধরিয়ে দিল আর বলল, ছেলে, এই পত্র তোমার মা তোমার জন্য লিখেছিল। এতে তোমার মা নিজের শেষ ইচ্ছা প্রকাশ করেছে। অমন নিজের অম্মার লেখা শেষ চিঠি পড়তে লাগল, কিন্তু সেই পত্রে যা কিছু লেখা ছিল পড়তে পড়তেই অমনকে এক গভীর ধাক্কা লাগল। একদিকে তাকে নিজের মায়ের সাথে করা ব্যবহারে লজ্জা লাগছিল, তো অন্যদিকে তার চোখ আঙারা উগড়াতে লাগল। সেই পত্র পড়ে অমন নিজের মায়ের মৃতদেহে লেপটে জোর জোরে কাঁদতে লাগল আর চেঁচিয়ে বলতে লাগল, অম্মা, আমাকে মাফ করে দাও, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি কখনো তোমার কথা শুনিনি, কখনো তোমাকে সময় দিইনি, আর আজ আমাকে বোঝা গেল যে আমি নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। তারপর অম্মার মৃতদেহকে অন্তিম সংস্কারের জন্য নিয়ে যাওয়া হল। বড় দুঃখী মনে অমন নিজের মায়ের অন্তিম সংস্কার করল আর লাগাতার অশ্রু ফেলতে ফেলতে নিজের বাড়ি ফিরে এলো। অমনের স্ত্রীকে এটা বোঝা যাচ্ছিল না যে আখির পত্র পড়তেই হঠাৎ অমনকে কি হয়ে গেল, সে এমন ব্যবহার কেন করতে লাগল। সাথী অমনের অশ্রু মুছে বলল, অমন, নিজেকে সামলে নাও, মোড়ে কেউ ফিরে আসে না, আর এই সত্যকে বদলানো যায় না। তখন অমন রাগে সাথীকে দেখতে লাগল আর তার হাত ছেড়ে বলল, আমি জানি যে আমার মা এই দুনিয়ায় নেই, আর আমি চাইলেও তাদের থেকে মিলতে পারি না, কিন্তু যখন সেই দুনিয়ায় ছিল তাদের আমার সাথের দরকার ছিল। পত্রে লেখা আছে, আমার প্রিয় ছেলে অমন, সদা খুশি থাকো। ছেলে, জীবনে তো তুমি আমার একটা কথাও শোনোনি, কিন্তু আমার বিশ্বাস আছে যে আমার মরার পর যখন তুমি আমার এই চিঠি পড়বে, তো তোমাকে আমার কথাই বিশ্বাস হবে। আসলে যেই দিন আমি তোমাদের বাড়ি এসেছিলাম, সেই দিন থেকে তোমার স্ত্রী আমার থেকে ঠিকমতো কথা বলেনি। কথা বলা তো দূর, সে তো এসে দিন আমাকে তানাই শোনাত। যখন আমি কাজের বাইকে দেবার জন্য তোমার থেকে টাকা চেয়েছিলাম, আর তুমি বউকে এই দায়িত্ব দিয়ে অফিসের জন্য চলে গিয়েছিলে, তো বউ আমাকে যে খাড়ি খোটা শোনালো তা আমি বর্ণনা করতে পারি না। কিন্তু আমার এক অসহায় বিধবা মায়ের অক্ষমতায় দয়া আসছিল, তাই আমি তাকে নিজের সোনার আংটি দিয়ে দিয়েছিলাম, যাতে সে বেঁচে নিজের বাচ্চার চিকিৎসা করাতে পারে। কিন্তু সে এত স্বাভিমানী মহিলা বেরিয়েছে যে আমার ঋণ শোধ করার জন্য সে দিনরাত মেহনত করল আর টাকা জমালো। যেই তাকে জানা গেল যে তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছ, সে আমার ঋণ শোধ করার জন্য এখান পর্যন্ত চলে এলো। আরে, সে তো আমাকে নিজের সাথে নিজের বাড়ি নিয়ে যেতে চাইত, কিন্তু আমি এই বলে মানা করে দিয়েছিলাম যে একদিন আমার ছেলে অমন আমাকে নিতে নিশ্চয় আসবে। ছেলে, যেই দিন তোমাদের টাকা গায়েব হয়েছিল, সেই দিনের একদিন আগে তোমাদের অফিস যাবার পর সাথী আমার কাছে এলো আর বলতে লাগলো, অম্মা, এমন বসে বসে তো হাড় জমে যাবে, শরীরকে একটু চালাতে থাকো। আর এমন বলতে বলতে সে শিলার সাথে আমাকে পার্কে ঘুরতে পাঠিয়ে দিল। কিন্তু আমি এতও বুঝতে পারিনি যে যে বউ আমার থেকে কথা বলতেই প্রস্তুত ছিল না, তাকে আজ আমার এত চিন্তা কি করে হতে লাগলো। সে আমার থেকে এত মিষ্টি মিষ্টি কথা কেন বলছিল। আমাকে জানা ছিল না যে বউ আমার বিরুদ্ধে এমন চালও চালতে পারে, যে আমার যাওয়ার পর তোমাদের টাকা আমার সিন্ধুকে রেখে আমার উপর আর নিজের কাজের বায়ের উপরই চুরির অভিযোগ লাগিয়ে দেবে। পত্র পড়তে পড়তে অমন কাঁদতে লাগল আর তারপর বলল, শাশুড়িমা, এটা তো আমি জানতাম যে তোমাদের মেয়ে আমার মাকে পছন্দ করে না, কিন্তু তাদের থেকে ছুটকারা পাওয়ার জন্য এত নীচ হারকাতে নেমে আসবে এটা আমি জানতাম না। তখন স্বাতীর মা বলল, না, আমার মেয়ে এমন করতে পারে না। তো অমন বলল, শাশুড়িমা, এই কথা একদম সত্যি, আর এটা সেই দিনের কথা যখন আপনি নিজের মেয়েকে সোনার চেন দিয়েছিলেন। সোনার চেনের নাম শুনতেই স্বাতীর মা বলল, না ছেলে, আমি তো স্বাতীকে কোনো সোনার চেন দিইনি। তারপর অমন বলল, ভালো, জিজ্ঞাসা করুন নিজের মেয়েকে। সে তো আমাকে নিজের নতুন সোনার চেন দেখাতে দেখাতে এইটাই বলেছিল যে এটা আমার মা দিয়েছে। এ তো কথা শুনতেই স্বাতীর ঘাম ছুটতে লাগল।
তারপর অমন বলল, সত্যি সত্যি বলো স্বাতী, সেই চেন তুমি সেই 1,00,000 টাকা থেকেই কিনেছিলে না, যা গায়েব হয়েছিল? এটা শুনে স্বাতীর ভাই ভাবি বড় অবাক হয়ে তার আর দেখতে লাগল। সবার চোখ স্বাতীর উপর ছিল, কিন্তু স্বাতী চোখ নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর স্বাতীর মা এগিয়ে এলো আর রাগে তার মুখে 2টা ঝাঝালো চড় মারল। তারপর অমন বলল, আমিই বোকা ছিলাম যে নিজের মায়ের একটা কথাও শুনিনি। আমি তো তোমার ভালোবাসায় এত অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমাকে আর কিছু দেখাই যাচ্ছিল না। এত ভাবতে পারিনি যে অম্মার 2টা সিন্দুক ছিল, আর তোমাকে কি করে জানা গেল যে তাদের কোন সিন্দুকে আর কোথায় টাকা লুকিয়েছে? যেই সিন্দুক খুলতেই তুমি টাকা বের করে দিলে। তারপর অমন পত্র পড়তে পড়তে বলল যে আমার মা নিজের শেষ ইচ্ছা লিখতে লিখতে বলেছে যে তাদের গ্রামের বাড়ি কাজের বাই শিলার নামে করে দেওয়া হোক, যাতে শেষ সময়ে যে সে আমার মায়ের সেবা করেছে আমি তার ঋণ শোধ করতে পারি। আর শেষে তাদের লিখেছে যে এই পত্র লেখার তাদের উদ্দেশ্য কাউকে অপরাধী প্রমাণ করা ছিল না, বরং নিজেকে নির্দোষ প্রমাণ করা ছিল। আর সে চায় যে আমি নিজের পরিবারকে সাথ খুশি খুশি নিজের জীবন কাটায়, তাহলেই তাদের আত্মাকে শান্তি মিলবে। এই সব পড়তে পড়তে অমন ফোঁস ফোঁস কর কাঁদতে লাগল। আর এই বলতে বলতে মাটিতে বসে পড়ল যে যদি আমি নিজের মাকে না ছাড়তাম তো আজ সে আমার সামনে সুস্থ সালামত থাকত। কাশ আমি একবার তাদের কথায় বিশ্বাস করতাম। তাকে এমন কাঁদতে দেখে স্বাতীর মার চোখেও অশ্রু এসে গেল আর বলল, এমন মেয়ে থেকে ভালো তো আমার কোনো মেয়েই না থাকত। তখন তার ভাই রাগে বলল, এমন ঘৃণ্য হরকত করার আগে তুই একবারও ভাবিসনি যে যদি আমি আর তোর ভাবি মায়ের সাথে এই সব করি তো তোকে কেমন লাগবে? একদিকে তোর শাশুড়ি ছিল যে এক গরিবের সাহায্য করার জন্য নিজের সোনার আংটি দিয়ে দিয়েছে, অন্যদিকে তুমি আছো যে এক সোনার চেন কেনার জন্য আর নিজের শাশুড়ির থেকে ছুটকারা পাওয়ার জন্য এমন ঘৃণ্য হরকত করেছে। তারপর অমনকে সাহস দিতে তার শাশুড়ি বলল, ছেলে, আমি বুঝতে পারি যে তোমার উপর কি গোজরছে, আর যা তোমার মায়ের সাথে গত হয়েছে সেসব ভুলে যাওয়া তোমার জন্য একদমই সহজ নয়। কিন্তু আমি তোমার কাছে প্রার্থনা করি যে আমার মেয়েকে একটা সুযোগ দাও, আর তোমার মায়েরও তো এই ইচ্ছা ছিল যে তুমি নিজের স্ত্রী আর বাচ্চাদের সাথে খুশি থেকে থাকো। আজ সাথীকে পস্তাতে লাগছিল যে আখির কেন সে নিজের থেকে নিজের গৃহস্থালিতে আগুন লাগিয়ে দিয়েছে, কেন সে নিজের শাশুড়ির সাথে এত ভুল ব্যবহার করেছে, যার কারণে তাদের এত দুঃখ সহ্য করতে হয়েছে। শেষ সময়ে অম্মার সেবা করে শিলা তাদের উপর যে উপকার করেছে তা মেনে অমন মায়ের গ্রামের বাড়ি শিলার নামে করে দিল। নিজের মায়ের শেষ ইচ্ছা পুরো করার জন্য অমন সাথীকে বাড়িতে রাখল তো নিল, কিন্তু কখনো তাকে মাফ করতে পারল না। সাথী পুরো চেষ্টা করছিল যে অমনের দিলে ফিরে নিজের জায়গা বানাতে পারে, কিন্তু সম্ভবত এখন এটা সম্ভব ছিল না। তো বন্ধুরা, তোমাদের এই গল্প কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই বলো, আর এটাও বলো যে তোমরা আমাদের গল্পগুলো ভারতের কোন শহর থেকে শুনছো। যদি গল্প পছন্দ হয়ে থাকে তো ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে একদম ভুলো না। ধন্যবাদ।